তো আজকে আমরা মেমোরি দেখব, তাই তো। আগের দিন আমরা সিপিইউর তিনটে ভাগ দেখেছিলাম, সিইউ, এএলইউ আর হচ্ছে মেমোরি, কন্ট্রোল ইউনিট আর অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, আর থার্ড ছিল যেটা মেমোরি। এবার এই যে মেমোরি না, মেমোরির মাপার ইউনিট আছে, ঠিক আছে, একক আছে। যেমন তরল মাপার ক্ষেত্রে আমরা লিটার ব্যবহার করি বা কিলোগ্রাম, গ্রাম, যে ইউনিটগুলো ব্যবহার করি। মেমোরি মাপার ক্ষেত্রেও কিন্তু সেরকম একক আছে, ইউনিট আছে, ঠিক আছে। তো সেই ইউনিটগুলো কি কি? ওয়ান নিবল সমান 4 বিটস। ওয়ান নিবল সমান 4 বিটস। এবার তোমার এখানে মনে হতেই পারে তাহলে 1 বিট সমান কত? একটা বিট, বিট আর কিছুই না, বিট হচ্ছে বাইনারি ডিজিট, বিট, ঠিক আছে। তো 1 বিট সমান একটা বাইনারি ডিজিট, সেটা 0 অথবা 1। কেমন? স্যার বলছে আরেকবার বলুন। আমি লিখলাম কি 1 নিবল সমান 4 বিট, তাই তো। হ্যাঁ হ্যাঁ। তো 1 বিট সমান কত? একটা বিট সমান কত? 1 বিট মানে একটা বাইনারি ডিজিট, 1 বিট, এটা 0 অথবা 1। বাইনারি ডিজিট হচ্ছে 0 আর 1, ঠিক আছে। 0 আর 1, যেহেতু আমাদের মেশিন, কম্পিউটার হচ্ছে ডিজিটাল কম্পিউটার। কম্পিউটারের মূলত তিনটে ভাগ, একটা হচ্ছে ডিজিটাল, আর এটা হচ্ছে অ্যানালগ। এই কার অডিওটা অফ করো। ডিজিটাল, একটা হচ্ছে অ্যানালগ, আর আরেকটা হচ্ছে হাইব্রিড, ঠিক আছে। তো আমাদের যেহেতু মেশিন ডিজিটাল আমাদের যেহেতু আমরা যেটা বসে কাজ করছি এটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার, তো এখানে যে কাজগুলো হবে, এখানে যে ইনপুটগুলো মেশিন নেবে বা বিশ্লেষণ করবে, সবগুলো কিন্তু ডিজিট, সংখ্যা ধরে করবে, ঠিক আছে। আর ডিজিটাল অ্যানালগ, এর মধ্যে পার্থক্য কথা, একটা সোজা কথা বলে দিই। দেখবে এখন আমরা যে ঘড়িটা ব্যবহার করি, তোমার বাড়িতে দেওয়ালে যেটা টাঙানো আছে, কারোর দেখবে সেই কারেন্টে চলে, ডিজিট সংখ্যাগুলো দেখায়, বা তোমার ফোনের যে ঘড়িটা, সেটা দেখো সেখানে সংখ্যাগুলো দেখাচ্ছে, তাই তো। এইটা হচ্ছে ডিজিটাল, যেখানে ডিজিটগুলো উঠতে থাকবে। আর আরেকটা অ্যানালগ কোনগুলো, সেই আগের ঘড়ি যেটাতে কাটা আছে, কাটা দিয়ে কাটাগুলো যেখানে গিয়ে দাঁড়ায় মেনশন করে, আমি সেই জায়গাটাকে টাইমটা সেটাকে ধরেই টাইমটা মানে দেখি, তাই তো। যেমন ধরো গাড়ির স্পিডোমিটার, ধরো একটা মোটর সাইকেলের স্পিডোমিটার, দেখবে আগের যেগুলো ছিল, আগেতে কাঁটা দেখাতো যে এত কিলোমিটার পার আওয়ারে চলছে গাড়ি, দেখবে এখন সেটা ডিজিটাল হয়ে গেছে, মানে ওই কাঁটাটা আর দেখায় না, দেখবে সংখ্যাটা দেখাতে থাকে স্ক্রিনে। তো ওইটা হচ্ছে, যেটা সংখ্যা দেখাতে থাকে ওটা হচ্ছে ডিজিটাল। ওখানে কি হয়, যে পরিমাপটা হয় একদম নিখুঁতভাবে আমরা পরিমাপ করতে পারি। কিন্তু যেখানে অ্যানালগ যখন হয়ে যাবে, যখন অ্যানালগ কিন্তু মেজার করে চলে, আর ডিজিটাল হচ্ছে, ডিজিটাল মেশিন যেগুলো আছে, ডিজিটাল ডিভাইস যেগুলো আছে, সেগুলো কি হয়, কাউন্ট করে, গণনা করে, ঠিক আছে। তো যেগুলো কাউন্ট করবে তার রেজাল্টটা অ্যানালগের থেকে অনেক বেশি পাবো, মানে অনেক কি বলে, সঠিক পাবো। তো সেই কারণেই কিন্তু ডিজিটাল কম্পিউটার বেটার দেন অ্যানালগ কম্পিউটার। আর এই দুটোকে মিশিয়ে একটা তৈরি হয়েছিল হাইব্রিড কম্পিউটার। তো ডিজিটাল আর অ্যানালগকে মিশিয়ে হাইব্রিড তৈরি হয়েছিল, কিন্তু সেটা খুব একটু ব্যবহারের উপযোগী হয়নি। তো আমরা যেটা কাজ করছি সেটা কি ডিজিটাল কম্পিউটারে কাজ করছি। তো এখানে সমস্ত কাজকর্মই কিন্তু ডিজিট, অর্থাৎ সংখ্যা নিয়ে, ঠিক আছে। এই যে আমি বললাম 0 আর 1, মেশিন কিন্তু এই 0 আর 1 বোঝে। এবার মেশিনকে সেটা 0 আর 1 এর মতো করে বিশ্লেষণ করে দিতে হয়, সেটা কেমনভাবে দিতে হয় বা কি দিতে হয় সেটা পরবর্তীকালে আমরা দেখব। তো এখন যেটা মেমোরি ইউনিট আমি যেটা বললাম 0 আর 1, এটা হচ্ছে বাইনারি ডিজিট বা যেটাকে বলা হয় বিট, ঠিক আছে। তাহলে 1 নিবল সমান 4 বিটস, ওয়ান বাইট সমান
হলো? আচ্ছা, 1 কেবি, কেবি অর্থাৎ কিলোবাইট। ঠিক আছে, এমবি মেগাবাইট। 1 MB সমান 1024 কিলোবাইট। 1 জিবি অর্থাৎ গিগাবাইট, 1 গিগাবাইট সমান 1024 কিলোবাইট। আর 1 টিবি অর্থাৎ টেরাবাইট সমান 1024 জিবি। ঠিক আছে, আরও 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 ইউনিট আছে। যাই হোক, এই পর্যন্ত জানো, এটা জানলেই হবে। এইটা হচ্ছে আমার মেমোরি, মানে হ্যাঁ, কম্পিউটার মেমোরি মাপার একক। ঠিক আছে, ইউনিটগুলো 1 নিবেল সমান 4 বিটস। তাহলে আমি ফার্স্ট কি বললাম, 1 বিট। 1 বিট কি একটা বাইনারি ডিজিট, সেটা 0 হতে পারে অথবা 1 হতে পারে। বলছি স্যার 1 GB ইকুয়াল 1024 MB হবে, কেবি হবে না তো? ও আচ্ছা, সরি, হ্যাঁ ঠিক ঠিক, এটা এমবি। ঠিক আছে, তাহলে 1 বিট সমান 0 অথবা 1, যেটা একটা বাইনারি ডিজিট। কেমন? এবার মেমোরির ভাগগুলো দেখব। এটা তো ইউনিট গেল, এককগুলো গেল। মেমোরি এর প্রধানত দুটো ভাগ, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি বা এটাকে বলা হয় মেন মেমোরি বা ইন্টারনাল মেমোরি, যেটা বলতে পারো। ঠিক আছে, প্রাইমারি মেমোরি বা মেন মেমোরি বা ইন্টারনাল মেমোরি। আর সেকেন্ডারি মেমোরি বা এক্সটার্নাল মেমোরি। ঠিক আছে, এই প্রাইমারি মেমোরির মধ্যে দুটো ভাগ দেখতে পাবে। র্যাম, এটা হচ্ছে RAM। তো প্রাইমারি মেমোরির মধ্যে আমরা সাধারণত দুটো ভাগ দেখি, একটা হচ্ছে র্যাম, রম। তোমরা এই র্যাম আর রম এই কথাটার সঙ্গে মোটামুটি প্রায় সবাই পরিচিত, কারণ সবার হাতেই আছে বর্তমানে স্মার্টফোন। তো যখন স্মার্টফোন কিনতে যাও, দোকানে গিয়ে বলো আমার বেশি র্যামের একটা ফোন চাই, তাই তো, তাই না? আচ্ছা, র্যামের পুরো নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রমের হচ্ছে রিড অনলি মেমোরি। ঠিক আছে, শুনতে পাচ্ছ কি? হুম। তো দোকানে যখন যাও, গিয়ে বলো আমার বেশি র্যামের মোবাইল চাই, কেন বেশি খোঁজো কেন? তাহলে কি এটা তোমার অনেক কিছু, অনেক ডেটা স্টোর রাখতে পারবে, সেজন্য র্যাম কেন বেশি চাও, বা রমও কেন বেশি চাও? র্যাম বেশি থাকলে কি হবে বলো দেখি, কার কি আইডিয়া আছে?
স্যার আমার মনে হয় র্যামটা হচ্ছে স্টোরেজের জন্য। স্টোরেজের জন্য, আচ্ছা, মানে র্যাম বেশি থাকলে তুমি বলছো যে অনেক ডেটা আমি স্টোর রাখতে পারবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কি কি বলছে? স্যার র্যামটা হচ্ছে যে কোনো কাজ প্রসেসিং এ ফাস্ট হয়, তো র্যাম বেশি হলে প্রসেসিং ফাস্ট হবে। আর রমটা হচ্ছে যে স্টোরেজের জন্য। তো রমটা স্টোরেজের জন্য, র্যামটা ফাস্ট হবে। আচ্ছা, আর আর কি কি বলছে? আর কি কি বলছে, রেসপন্স করো, ভুল হোক। র্যাম স্যার অ্যাকচুয়ালি ওয়ার্ক করে মোবাইলটা ফাস্ট ওয়ার্ক করার জন্য, না তো কোনো ল্যাগ করবে না কোনো মানে রেন্ডার হয়। আর র্যামটা হলে হয়তো কোনো গেমিং করছে বা কোনো বেশি হলে কোনো ধরনের প্রবলেম থাকে না। যেমন আমার ফোনে 12 GB র্যাম, কোনো ধরনের ল্যাগ বা রেন্ডার কোনো কিছু হয় না, সব কিছু স্মুথলি চলে। আর ইন্টারনেট অ্যাক্সেস থেকে সব কিছু ফাস্ট হয়। আর কি কি বলছে? স্যার যখন কোনো কাজ করা হয় এই ল্যাপটপ বা এই ফোনে, তখন সেটা রমের উপরে চলে, এবং সেটা যখন অফ করা হয় তখন সেটা এই ডাটাগুলো ট্রান্সফার হয়ে র্যামে চলে যায়। আচ্ছা, আর কি কি বলছে? আচ্ছা, বুঝলাম, আর কি কি বলছে? বলো, আর কি কি বলছে বলো, অনেক কিছু দেখতে পাচ্ছি, প্রায় 20 জনের মতো আছে। কার কি আইডিয়া আছে দেখি? বলো বলো, আর কে কি বলছে বলো। আর সব চুপচাপ। আর মনে হয় স্যার বলবে না, আপনি বলুন। ওকে, ধরো তুমি ক্রিকেট খেলতে গেছো মাঠে, ক্রিকেট খেলছো, তাই তো? সেখানে তোমার ধরো বিপক্ষে যারা ব্যাট করেছিল তাদের যে রানটা আছে সেটাও তুমি মাথায় রেখেছো। আবার ফিল্ড করতে করতে তোমার কাছে ব্যাটসম্যানের একটা এজ লেগে তোমার কাছে একটা বল চলে এলো, উড়ে এলো, তুমি কি করবে? হাত বাড়িয়ে সঙ্গে সঙ্গে ক্যাচটা লুফে নেবে, তাই তো? ক্যাচ ধরে নেবে, বলটা যে উড়ে এলো। বলো, এই যে ইনস্ট্যান্ট কাজ করলে, সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে ক্যাচটা ধরে নিলে, এই যে জিনিসগুলো, তোমার কাছে বলটা এলো মানে তোমাকে ক্যাচ ধরতে হবে, সঙ্গে সঙ্গে মানে বলটাকে লুফে নিতে হবে। এই যে ইনস্ট্যান্ট কাজ করলে, এইটা হচ্ছে র্যাম। আর ওই যে তোমার আগে থেকে বিপক্ষ দলের রানটা তোমার মাথায় স্টোর হয়ে আছে না, ওইটা হচ্ছে রম। ঠিক আছে? ধরো ধরো একটা অ্যাপ্লিকেশন, ওই যে বলছিলাম অনেক ফাস্ট হবে, দ্রুত কাজ করবে। হ্যাঁ, ফাস্ট হবে। কেন ফাস্ট হবে? ধরো একটা অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ যেটা তুমি চালাচ্ছ, ওটাও তো একটা কোনো মানুষ বানিয়েছে, তাই তো? কেমনভাবে বানানো? ওরও অনেক ল্যাঙ্গুয়েজ দিয়ে, অনেক কোড দিয়ে বানানো থাকে, তাই তো? এইবার যখন তুমি ওটাকে রান করছো, ওই অ্যাপ্লিকেশনটাকে রান করছো, ওই কোডগুলো তোমার মধ্যে রান করছে। ঠিক আছে? মানে এমন এমন অ্যাপ আছে, ওই তুমি যখন রান করছো ওই সময়ের জন্য কয়েক মিলিয়ন কোড একসঙ্গে রান করে। তো সেই রান করার মতো জায়গাটা র্যামের মধ্যে যদি বেশি থাকে, তাহলে কি হয়, ওটা খুব দ্রুত কাজ করতে পারে। র্যাম এমন নয় যে কোনো কিছু পার্মানেন্ট স্টোর করতে পারে, সেটা নয়। র্যামকে বলা হয় ভোলাটাইল মেমোরি। ঠিক আছে? ও কাজ করলো, ওই যে তুমি ক্যাচ ধরলে, ক্যাচ ধরার পর ভুলে গেলে, আবার তুমি ফিল্ডিংয়ে দাঁড়িয়ে গেলে, কি হয়েছে আগের জিনিসটা সেটা ভুলে গেলে। র্যামের ক্ষেত্রেও তাই,
যা আউটপুট দিল, তুমি যে ইনপুটটা দিলে সেটা বিশ্লেষণ করে যে আউটপুটটা দিল, তারপর কিন্তু র্যাম ভুলে গেল ওর মধ্যে কি হয়েছিল। ধরো তুমি একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করছো ক্যালকুলেটর, ঠিক আছে, তুমি সেখানে চাচ্ছ যে দুটো নাম্বারের যোগফল আমার দেখাতে, ডিসপ্লে করতে। তো দুটো নাম্বার দিলে, দেওয়ার পর যখন ইকুয়ালে প্রেস করলে তখন কি হলো, সঙ্গে সঙ্গে তোমাকে যোগফলটা দেখালো, দেখানোর পর কিন্তু র্যাম ভুলে গেল, ঠিক আছে। কিন্তু ওই যে যোগফলটা দেখালো, ওখানে ওই কয়েক সেকেন্ডের মধ্যে অনেকগুলো কোড একসঙ্গে রান করে গেল। এবার তোমার জায়গাটা যদি বেশি থাকে, র্যামের স্পেসটা যদি বেশি থাকে, সেখানে কাজ অনেক দ্রুত করবে, ঠিক আছে। যেমন ধরো তুমি ধরো স্টেট হাইওয়ে ধরে যাচ্ছ, ভেতরের রাস্তা ধরে যাচ্ছ, হলদিয়া মেচেদা যাচ্ছ ভেতরের রাস্তা ধরে, সেখানে কি হয়, রাস্তাটা অনেক ছোট, তাই তো, অত দ্রুত গতিতে গাড়ি ছুটতে পারে না, কারণ অনেক ট্রাফিক থাকে। যখন তুমি ওটা এনএইচ ধরে যাচ্ছ, ন্যাশনাল হাইওয়ে ধরে যাচ্ছ, তখন কি হয়, প্রচণ্ড গতিতে গাড়ি ছুটে চলে যায়, কারণ রাস্তা অনেক বড়, সেই জন্য ট্রাফিক যাই আসুক তুমি স্পিডে কাজ করতে পারবে। র্যামের ক্ষেত্রেও তাই, ওই কারণেই আমরা কিন্তু বেশি র্যাম ব্যবহার করি। এমন নয় যে ওখানে অনেক কিছু স্টোর রাখতে পারবো, ঠিক আছে। আরেকটা জিনিস, র্যামের মধ্যে যদি তুমি পাওয়ার সাপ্লাই বন্ধ করে দাও, র্যামের মধ্যে যেগুলো থাকবে সেগুলো কিন্তু ইরেজ হয়ে যাবে, মুছে যাবে, ঠিক আছে। তার একটা উদাহরণ, তার একটা ছোট্ট জিনিস তোমরা ট্রাই করে দেখতে পারো। দেখবে কোনো কিছু কপি করলে সেটা তোমার যদি ক্লিপবোর্ডে থাকে, তুমি আবার ফোন বন্ধ করে দেবে, মানে পুরোপুরি পাওয়ার সাপ্লাই অফ করে দেবে, তারপর যখন পেস্ট করতে যাবে দেখবে পেস্ট হয় না, কারণ র্যামের মধ্যে থেকে পাওয়ার সাপ্লাই চলে যায়। আর ওখান থেকে পাওয়ার সাপ্লাই চলে গেলে তখন কিন্তু আর ওটাকে তুমি পাবে না। তো র্যামকে সেই জন্য বলা হয় ভোলাটাইল মেমোরি। এটার মধ্যে আমি কোনো কিছু পার্মানেন্ট স্টোর করতে, মানে হ্যাঁ, মানে ভবিষ্যতের জন্য খুঁজে পাবো এরকম কোনো কিছু স্টোর করে রাখতে পারি না র্যামের মধ্যে, ঠিক আছে। এই র্যামের দুটো ভাগ, একটা হচ্ছে ডির্যাম, মানে যেটাকে আমরা বলছি ডাইনামিক র্যাম। ডির্যাম আমরা ব্যবহার করি, ডাইনামিক র্যামই আমরা ব্যবহার করি, হ্যাঁ, ডাইনামিক র্যামই ব্যবহার করি। আগে যেটা ব্যবহার হতো স্ট্যাটিক র্যাম ব্যবহার হতো, তবে স্ট্যাটিক র্যামের ক্ষেত্রে অনেক অসুবিধা থাকলেও, মানে স্টোরেজ ক্যাপাসিটি হয়তো ডাইনামিক র্যামের মতো নয়, অনেক অসুবিধা থাকলেও যেটা সুবিধা ছিল সেটা হচ্ছে কি, এখানে স্ট্যাটিক র্যামের ক্ষেত্রে রিফ্রেশ বলে কোনো জিনিস থাকতো না, রিফ্রেশ করা। আর ডাইনামিক র্যামের ক্ষেত্রে কিন্তু আমাদের মাঝে মাঝে কিন্তু রিফ্রেশ করতে হয়। তোমরা দেখবে কখনো কখনো আমরা মেশিনে রাইট ক্লিক করে রিফ্রেশ করি, ঠিক আছে। ধরো কোনো কিছু ডিলিট করলে সেটা মুছলো না, ইরেজ হলো না, একবার রিফ্রেশ করলে দেখবে সেটা ডিলিট হয়ে যায়। ডিলিট হয়ে গেছে হয়তো, মানে তুমি যদি মেশিন অফ করে অন করো দেখবে ওটাকে খুঁজে পাবে না, কিন্তু কোনো কারণে যাচ্ছে না, তো একবার রিফ্রেশ দিলে দেখবে ডিলিট হয়ে যাবে। এরকম অনেক কোনো কাজ থাকে, তো আমাদের মাঝে মাঝে রিফ্রেশ করতে হয়, সেটা কিন্তু শুধুমাত্র ডাইনামিক র্যামের ক্ষেত্রে হয়, এই অসুবিধাটা কিন্তু স্ট্যাটিক র্যামের ক্ষেত্রে ছিল না। বুঝতে পারলাম? তাহলে ডাইনামিক র্যাম কিন্তু রিফ্রেশ করতে হয়। কানেক্টর অনুযায়ী র্যামের আবার ভাগ আছে, দেখবে অনেকে বলে সাটা র্যাম, এরকম ভাগ থাকে। ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ তো শোনা ওকে, তাহলে র্যামের বিষয়টা কি ক্লিয়ার হলো? যাচ্ছে। হ্যাঁ, আরো কিছু ডাউট থাকলে বলতে পারো। স্যার বলছি যে আপনি যখন র্যামটা বোঝাচ্ছিলেন তখন আমার একটু কাট হয়ে গেছিল। আমি রম বলিনি তো, আমি র্যাম বলেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখনো রম আমি, আর নিচের ওই দুটো ভাগটা হ্যাঁ এটা নিয়ে কিছু বলেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা ডাইনামিক র্যাম, এটা স্ট্যাটিক র্যাম। ডাইনামিক র্যামের ক্ষেত্রে রিফ্রেশ করতে লাগে, যেটা আমরা ব্যবহার করি ডাইনামিক র্যাম, আর স্ট্যাটিক র্যামের ক্ষেত্রে কিন্তু রিফ্রেশ করতে লাগে না, কিন্তু স্ট্যাটিক র্যামের স্টোরেজ
ক্যাপাসিটি কিন্তু আমরা যেরকম দিন দিন ডাইনামিক র্যামে বাড়তে বাড়তে যাচ্ছে স্ট্যাটিক র্যামের ক্ষেত্রে সেটা হয় না। এই বুঝতে পারলাম? হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা, রম রমেরও সাধারণত দুটো ভাগ, আরো অনেকগুলো ভাগ থাকে। বলছে দুটো ভাগ। একটা হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, আরেকটা হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ঠিক আছে, একটা হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি আর একটা হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। কেমন? তো ফার্স্ট যেটা আসি পিরম অর্থাৎ প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এটা কি কিছু দেখবে তোমাদের ফোনে কিছু অ্যাপ থাকে যেগুলো প্রি ইনস্টল করা, যেগুলোকে কখনো তুমি আনইনস্টল করতে পারো না, যেটা হার্ডওয়্যারের সঙ্গেই থাকে, থাকে না? যেটাকে মোছা যায় না, যেটাকে মোছা যায় না, হ্যাঁ স্যার। ওইটা হচ্ছে পিরম, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, যেটাকে তুমি মুছতে পারবে না। এখানে কিন্তু তুমি, এটা কিন্তু ভোলাটাইল মেমোরি নয়, রম কিন্তু মানে রিড অনলি মেমোরি কিন্তু ভোলাটাইল মেমোরি নয়। এখানে তুমি কোনো তোমার তথ্য সেটা কি বলে মানে পার্মানেন্টলি এখানে স্টোর রাখতে পারো। ঠিক আছে, এমন নয় যে তুমি পাওয়ার অফ করে দিলে সব ভুলে গেলে, এরকম নয় কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু ভোলাটাইল মেমোরি নয়, রম ভোলাটাইল মেমোরি নয়, এখানে আমি পার্মানেন্টলি কোনো কিছু স্টোর রাখতে পারি। এই পিরম যেটা, এটা আমি আরও একবার বলবো, পিরমের প্রসঙ্গ আসবে যখন ওই হার্ডওয়্যার সফটওয়্যার এইগুলো নিয়ে বলবো, তখন পিরমের প্রসঙ্গ আসবে। এখানে যে তথ্যগুলো থাকবে, যে ডেটাগুলো থাকবে, সেগুলোকে তুমি কিন্তু ইরেজ করতে পারবে না। কিছু প্রোগ্রাম আছে যেটা হার্ডওয়্যারের সঙ্গেই থাকে, প্রি ইনস্টল থাকে, সেটা কিন্তু আমি ইরেজ করতে পারি না, সেটা হচ্ছে পিরম, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আর ইপিরম হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, যেগুলোকে তুমি সহজেই ইরেজ করতে পারো, প্রয়োজন হলে নতুন কিছু ইনস্টল করতে পারো। যেমন তোমাদের ধরো এই যে হোয়াটসঅ্যাপ বা ধরো মিট, যেটা তোমরা ক্লাস করছো, এটাকে তুমি প্রয়োজন হলে ইনস্টল করতে পারো বা ডিলিটও করে দিতে পারো, পারো কি না? হ্যাঁ, তো এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ইপিরম, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইপিরমের আবার ভাগ আছে ইলেকট্রনিক ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, আবার আছে ইউভি আলট্রাভায়োলেট ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, এটাও আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। এবার আসছি সেকেন্ডারি মেমোরি বা এক্সটার্নাল মেমোরি। এখানে মূলত তিনটে ভাগ। ম্যাগনেটিক টেপ, ম্যাগনেটিক ডিস্ক, অপটিমাইজ ডিস্ক। আচ্ছা, আরেকটা আছে,
ওকে, আচ্ছা ফার্স্ট আসি ম্যাগনেটিক টেপ। এই জিনিসটা হয়তো তোমরা দেখেছো কিনা জানি না, বর্তমানে ব্যবহার নেই বললেই চলে। তোমরা কি দেখেছো আগে সেই ভিসিআর এর যে ক্যাসেটগুলো হতো যার মধ্যে সেই রিল থাকতো, সেইটা জড়িয়ে গেলে মাঝে মাঝে খুলে আবার ঠিকঠাক করতে হতো, দেখেছো কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার দেখেছি আপনার কাছে। হ্যাঁ স্যার। ওইটা হচ্ছে ম্যাগনেটিক টেপ, ঠিক আছে? ওটা বর্তমানে আর প্রায় ব্যবহার নেই বললেই চলে। এখন যেটা আছে ম্যাগনেটিক ডিস্ক, এটার সব থেকে বেশি প্রচলন আছে। এর মধ্যে দুটো ভাগ আমি বলছি, আরও আছে। একটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার ফ্লপি ডিস্ক, আর হার্ড ডিস্ক, আর আছে একটা এসএসডি আছে, এখন বেরিয়েছে। যাই হোক, ফ্লপি ডিস্কেরও বর্তমানে ব্যবহার নেই। তার প্রধান কারণ হলো ফ্লপি ডিস্কের স্টোরেজ ক্যাপাসিটি মাত্র ছিল 1.44 MB। ফ্লপি ডিস্কের স্টোরেজ ক্যাপাসিটি কত, এটা পরীক্ষায় পড়ে খুব, 1.44 MB অনলি, ঠিক আছে? ফ্লপি ডিস্কের স্টোরেজ ক্যাপাসিটি 1.44 MB অনলি। এবার তোমার মেন স্টোরেজ যদি 1.44 MB হয়, তো সেখানে কি কাজ কতটা হবে বল, ফার্স্ট হবে বল? 1.44 MB মানে 1024 GB, কিছুটা বেশি। ঠিক আছে, এটা তোমার মেন স্টোরেজ। কি রাখবে, একটা গানও হবে না, তাই তো? ওই কারণে কিন্তু ফ্লপি ডিস্কের বর্তমানে ব্যবহার নেই। এখন যেটা হয় হার্ড ডিস্কের স্টোরেজ ক্যাপাসিটি অনেক বেশি। এখন তোমাকে যারা লাগায় 500 জিবির কমে লাগায় না। 1 TB 2 TB আস্তে আস্তে কত, আমি মানে আজকে ধরো আমি বললাম তোমাকে যে 5 TB, কালকেই দেখবে বাজারে চলে আসবে 10 TB। ঠিক আছে, এটা পরপর বাড়তে যাচ্ছে। তবে হার্ড ডিস্কের থেকে এখন বেশি যেটা জনপ্রিয়, কিন্তু দাম অনেকটা বেশি, সেই কারণে হয়তো অনেকে লাগাতে চায় না। আবার অনেকে দুটো একসঙ্গেই লাগায়, হার্ড ডিস্কও লাগায়, তার সঙ্গে এসএসডিও লাগায়। এসএসডি পারফরমেন্সটা অনেক মানে ভালো, অনেক হার্ড ডিস্কের থেকে অনেক বেটার, খুব ভালো কাজ করে। আচ্ছা, এখানে ডিস্ক বলছি মানে কি ডিস্ক আছে এর মধ্যে? হ্যাঁ, ডিস্ক আছে। কীরকম ভাবে? তোমরা সেই গ্রামোফোন দেখেছো কি? গ্রামোফোন, পুরোনো দিনের সিনেমা টিনেমা দেখলে দেখবে গ্রামোফোন থাকে, একটা হেড লেগে থাকে আর চাকার ডিস্কটা ঘুরতে থাকে। একটা উপরে সেই বড় স্পিকারের মতো একটা মুখ থাকে, আর নিচে একটা কি বলে, গ্রামোফোন প্লেয়ারের মধ্যে একটা ওর সিডির মতো একটা দিয়ে দেওয়া হয়, সেটা ঘুরতে থাকে আর কাজ করতে থাকে। তো ওইটা ছিল বলো না, সারেগামাপাতে দিছিল প্রাইজ। আচ্ছা, হ্যাঁ হতে পারে। তো ওই গ্রামোফোনে যেরকম হয় না, একটা হেড এসে লেগে থাকে আর ওইটা ঘুরতে থাকে, আমাদের হার্ড ডিস্কের কাজটাও ঠিক ওরকম। ঠিক আছে, একটা হেড থাকে আর ওই ডিস্কটা ঘুরতে থাকে, ওখান থেকে ডেটাগুলোকে অ্যাক্সেস করে, ওখানে কি বলে ফেরিক অক্সাইড তার সঙ্গে প্রসেস করে ডেটাগুলোকে স্টোর করে রাখা হয়। সেটা কীভাবে রাখা হয় সেটা অনেক ফিজিক্সের ব্যাপার আছে। ঠিক আছে, এবার ওই হেডগুলো আসে, হেডগুলো ওখান থেকে ডেটাগুলোকে অ্যাক্সেস করে কাজ করে। এবার ওটা না যেরকম দেখবে দৌড়ের সময় একটা লাইন থাকে না, যেরকম ট্র্যাক থাকে না, সেরকম ট্র্যাক থাকে, অনেকগুলো ট্র্যাকে সাজানো থাকে। দেখবে একটা ট্র্যাক থেকে যখন আরেকটা ট্র্যাকে যায়, সেই টাইমটা যে লাগে সেটাকে বলা হয় সিক টাইম বলে। তো যাই হোক, ওই হেডটার মধ্যে যদি কোনো প্রকারে কোনো
ছোট্ট একটা ধূলিকণাও চলে যায়, ওই হেডটা কিন্তু আর কাজ করবে না। ঠিক আছে, ওই যে হেডটা যেটা হচ্ছে তোমার ওই ডিস্ক থেকে ডেটাগুলোকে অ্যাক্সেস করে, ওর মধ্যে যদি একটা ধূলিকণাও পর্যন্ত পৌঁছে যায় ওটা কিন্তু কাজ করবে না। তো সেই জন্য কী হয়, ওটাকে বেশ সাবধানে রাখতে হয়। ওটা ভেতরেই থাকে, কিন্তু ওই কারণে মাঝে মাঝে সমস্যাও হয়ে যায় হার্ড ডিস্কের ক্ষেত্রে। কেমন, বুঝতে পারলাম? আচ্ছা, তারপর আসি অপটিমাইজ ডিস্ক। আচ্ছা, অপটিমাইজ ডিস্কের মধ্যে প্রথম যেটা দেখতে পাচ্ছি সিডি। সিডি হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, এটা তোমরা প্রায় সবাই দেখেছো, তাই না? দেখেছো না? সিডি প্লেয়ার একটা সময় বাড়িতে বাড়িতে খুব জনপ্রিয় ছিল, যদিও বর্তমানে প্রায় মানে এটা উঠেই গেছে, তাই তো? হ্যাঁ স্যার। সিডির পুরো নাম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। ঠিক আছে, এটা দু ধরনের সাধারণত হয়, একটা হচ্ছে রিডেবল, একটা হচ্ছে রাইটেবল। তো এখানে কি হয় দেখবে, একবার যদি তুমি এর মধ্যে কোনো কিছু বার্ন করে দাও, সিডির মধ্যে প্রথম কি করতে হয়, কপি করতে হয়, কপি করার পর বার্ন করতে হয়। বার্ন করলে ওর মধ্যে ডেটাগুলো স্টোর হয়ে যায়। ঠিক আছে, ফলে সহজে কিন্তু আমরা ওখান থেকে যে ডেটা লস হবে সেই সম্ভাবনাটা অনেকটাই কম থাকে। কিন্তু সমস্যাটা যেটা হয় যে একবার বার্ন করার পর ওর মধ্যে কিন্তু আর নতুন রেকর্ড মানে নতুন ডেটা তুমি ভরতে পারবে না। কারণ সিডির ম্যাক্সিমাম তো 700 MBর কিছুটা বেশি ম্যাক্সিমাম স্টোরেজ ক্যাপাসিটি, প্রায় 750-র মতো। তো তুমি ধরো 100 MB বা 200 MB ভরে দিয়েছো, ঠিক আছে, তারপর আর মানে দিয়ে বার্ন করে দিয়েছো, ব্যাস আর ওটা তোমার কোনো কাজে লাগবে না, মানে আর ওই স্টোরেজটা তুমি ব্যবহার করতে পারবে না। ওই 100-150 MB যেটাই দিয়েছো সেটাতেই থাকবে। কেমন, এইটা হচ্ছে একটা অসুবিধে সিডির। আর ডিভিডি হচ্ছে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। এটার সুবিধাটা কোথায়, সিডির থেকে সুবিধাটা কোথায়? এটার সুবিধা হলো এখানে স্টোরেজ ক্যাপাসিটি সিডির যেমন আমি বললাম প্রায় 750-র কাছাকাছি, 750 MB। আর ডিভিডির ক্ষেত্রে কিন্তু 1.41 GB এরকম থাকে স্টোরেজ ক্যাপাসিটি। ঠিক আছে, ওটারও দুটো ভাগ, একটা হচ্ছে রিডেবল, একটা হচ্ছে রাইটেবল। হ্যাঁ, রাইটেবলের ক্ষেত্রে একটু দাম বেশি। ওখানে কি হয়, যত সময় না তুমি ফুল হচ্ছে মেমোরি তত সময় পর্যন্ত তুমি বার্ন করতে পারো, কিন্তু ডিলিট করার ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে, ইরেজ করার ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। কেমন, এটা হচ্ছে অপটিমাইজ ডিস্কের মধ্যে পড়ে সিডি ডিভিডি। আরেকটা আছে ব্লুরে ডিস্ক। ব্লুরে ডিস্ক একমাত্র একটাই কোম্পানি বাজারে এনেছিল, সেটা হচ্ছে সোনি কোম্পানি। যদিও ব্লুরে ডিস্কের কী কারণে যাই না, একটু গঠনগত হয়তো ত্রুটিই ছিল, যার কারণে বর্তমানে আমরা হয়তো ব্লুরে ডিস্কটাকে বাজারে দেখতে পাই না। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা বাজারে বর্তমানে দেখতে পাই না, এই ব্লুরে ডিস্ক, এটাকে বাজারে আমরা দেখতে পাই না। সিডি আর ডিভিডি তুমি পাবে বাজারে, আর সিডির একটা দামিও আছে, সিডিরও রিডেবল আর রাইটেবল আছে, একটা দামি আছে। ডিভিডির ক্ষেত্রে অনেক রিডেবল রাইটেবল আছে। ঠিক আছে, তবে এখানে সবগুলোতেই সিডির ক্ষেত্রে হোক বা ডিভিডির ক্ষেত্রে হোক কোনো কিছু কপি করার পর সেটাকে বার্ন করতে হয়, বার্ন না করলে কিন্তু হবে না। আর বার্ন করা হয়, বার্ন করা হয়ে গেল মনে ওর মধ্যে ডেটাগুলোকে রাখা হয়ে গেল, এবার কিন্তু ওটাকে ডিলিট করা খুব মুশকিল আছে। তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সিডি ডিভিডি খুব কার্যকরী, মানে
সহজে ডিলিট হবে না, হ্যাঁ, ভাইরাস থেকে অনেক বেশি সেফ রাখা যায়। তো এই কারণে অনেক সময় আমাদের দেখবে অনেক যে সফটওয়্যারগুলো আমরা কিনি সেগুলো ওই সিডি ডিভিডির আকারেই দেওয়া হয়। ঠিক আছে? আচ্ছা, এবার আসছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। এটাও প্রায় কম বেশি সবাই দেখেছে। ইউএসবি হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, যেটাকে তোমরা পেন ড্রাইভ নামে চেনো। ঠিক আছে, দেখেছো না? হ্যাঁ স্যার। পেন ড্রাইভ কম বেশি দেখেছো, যদি না দেখে থাকো যখন অফলাইন ক্লাস হবে আসবে, আমি দেখিয়ে দেবো কোনটা পেন ড্রাইভ। তো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এটাও একটা তোমার সেকেন্ডারি স্টোরেজ ইউনিটের মধ্যে পড়ে, যেটা হচ্ছে পেন ড্রাইভ। কেমন বুঝতে পারলাম? তাহলে এইটা ছিল মেমোরি। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। পরের দিন আরও আছে হার্ডওয়্যার সফটওয়্যার এগুলো নিয়ে বলবো, এবং অপারেটিং সিস্টেম এগুলো নিয়ে বলবো। ঠিক আছে? আর এটা নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলতে পারো, বলো।